স্বামীর অপছন্দের পাত্রী বলে ক্রোধের মুখোমুখি হতে হয় আমাকে। প্রতিদিন গালাগালি, মারধর এগুলো তো চলতেই থাকত। এমনকি আমার নামে বাজে মন্তব্য করতেও পিছপা হতো না। সব দেখে শুনে একদিন আমার শ্বশুর যা করলেন আমার সাথে, আমি তো অবাক। কল্পনাও করতে পারিনি আমার শ্বশুর এমনটা করতে পারেন। সত্যি এই পরিস্থিতির জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমার নাম নিশাত জাহান। সেই ছোটবেলায় মা মারা যান ক্যান্সারে। তারপর বাবা আরেকটা বিয়ে করেন। সৎমা আমাকে দুচোখে দেখতে পারেন না। বাড়ির সব কাজ আমার হাতে তুলে দেন। পড়াশোনা কি তাও জানি না। স্কুলের বারান্দায় পা রাখতে পর্যন্ত দেননি। তার ছেলে মেয়ে দুজনকে অনেক দামি স্কুলে পড়ান, আর আমাকে ঘরের কাজের মেয়ে বানিয়ে রেখেছেন। বাবা সব দেখেও কিছু দেখেননি এমন ভাব করে থাকেন। তার সামনে যদি আমাকে মারেও তিনি একটু প্রতিবাদ করেন না। সৎমার অত্যাচার, সৎ ভাই বোনের অত্যাচারে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল আমার। এক সময় মন চাইতো কোথাও চলে যাই, কিন্তু পারতাম না। বাইরের পরিস্থিতি যা, তাতে সাহস হয় না। আমার সৎমা আর সৎ বোন আমাকে খুব হিংসা করে। আমার সৌন্দর্যই তাদের হিংসার কারণ। তাই সবসময় আমাকে নোংরা কাপড় পরতে দেয়, সপ্তাহে একবার গোসল করতে দেয়, যাতে আমার সৌন্দর্য কারো চোখে না পড়ে। বাড়ির চার দেয়াল ছাড়া বাইরে যাওয়ার অনুমতি নেই। সবার অত্যাচার আর অবহেলায় বড় হয়ে উঠছি আমি। এখন আমার বয়স 22 বছর, কিন্তু বিয়ের কোনো নামগন্ধ নেই কারো মুখে। মাঝে মাঝে বাবা আমার বিয়ের কথা বলেন, কিন্তু আমার সৎমা রাজি হন না। তিনি বলেন, ওকে বিয়ে দিলে বাড়ির কাজ কে করবে? সৎমায়ের কথা শুনে বাবা চুপ হয়ে যান, যদিও মনে মনে খুব কষ্ট পান। এদিকে আমার সৎ বোনের জন্মদিন উপলক্ষে বট করে পার্টির আয়োজন করা হলো। সবাইকে দাওয়াত দেওয়া হলো। বাবার বড় বোন খালাম্নি জোবায়দা খাতুনকেও দাওয়াত দেওয়া হলো। আমার সৎমা ওনাকে খুব ভয় পায়। বড় খালা আমাকে খুব ভালোবাসেন। ওনার সামনে আমার সৎমা কিছুই করতে পারেন না। যখন বাবার মুখে শুনলেন বড় খালা আসবেন, তিনি খুব ভয় পেয়ে গেলেন। আমাকে বললেন, আজ মেহমান আসবে, তৈরি হয়ে থাক। সেদিন বড় খালা একা আসেননি, সাথে খালু এবং উনার দেবর এসেছিলেন। দেবরের নাম মোশাররফ হোসেন। খালারা 3 ভাই। খালু সবার বড়। খালাকে দেখে আমি কাছে গিয়ে সালাম করি। খালা আমাকে জড়িয়ে ধরে বললেন, সালাম করতে হবে না, আমার বুকে আয়। কতদিন পরে দেখলাম তোকে, কেমন আছিস? আমি বললাম, ভালো, আপনি কেমন আছেন? খালা বললেন, ভালো। তারপর আমি বড় খালু এবং ছোট খালুকে সালাম করলাম। সবাই আমার মাথায় হাত রেখে দোয়া করলেন, সুখে থাকো মা, সুখে থাকো। বড় খালা সব জানেন আমার সৎমার ব্যাপারে। তাই তিনি বললেন, দোয়া করলেও কি হবে? সুখ ওর কপালে লেখা নেই। সৎমা আসার পর থেকে গোলামের মতো খাটিয়ে মারছে মেয়েটাকে। আর আমার ভাই, ও তো বুয়ের গোলাম। ও যদি ঠিক থাকতো তাহলে মেয়েটা রানীর হালে থাকত। মেয়েটাকে এখন বিয়ে দেওয়া উচিত। ওদের কোনো চিন্তাধারা আছে? আরও অনেক কিছু বললেন বড় খালা। সব কথা মনোযোগ দিয়ে শুনছিলেন ছোট খালু। সেদিন জন্মদিনের অনুষ্ঠান ভালোভাবেই হলো। সবাই যার যার বাড়িতেও চলে গেল। একদিনের জন্য ভালো পোশাক, ভালো খাবার নসিব হয়েছিল। তারপরের দিন থেকে আগের মতো চলতে থাকে। ওদিকে বড় খালার দেবর আমার কথা তুললেন ওনার বড় ছেলের জন্য। খালা বললেন, দেখ ভাই, আমার ভাইঝি মেয়ে হিসেবে ভালো, দেখতেও খুব সুন্দরী, তবে পড়াশোনা জানে না। কোথায় তোর ছেলে MA পাস? ও কি মূর্খ মেয়েকে বিয়ে করবে? মোশাররফ হোসেন বললেন, ভাবি, তুমি তো জানো আমার 2 ছেলে আমার কথা মেনে চলে। মেয়ে পড়াশোনা না জানুক, তাতে আমার কোনো আপত্তি নেই। মেয়েটা আমার পছন্দ হয়েছে, ওকেই আমার ছেলের বউ বানাব। খালা বললেন, ঠিক আছে, আমি ভাইয়ের সাথে কথা বলে দেখি, তারপর তোমাকে জানাচ্ছি। এরই মধ্যে কয়েকদিন কেটে গেল। একদিন খালা আমাদের বাড়িতে এলেন। বাবার সাথে আমার বিয়ের ব্যাপারে কথা বললেন। বাবা শুনে আপত্তি না করে রাজি হয়ে গেলেন। এদিকে আমার সৎমা বিয়ের কথা শুনে মনে মনে জ্বলছে, কিন্তু খালার জন্য কিছু বলতে পারছে না। তারপর আমার বিয়ে ঠিক হলো। ছেলের নাম ফরহাদ আহমেদ। দেখতে মোটামুটি ভালো, তবে জেদি এবং অহংকারী টাইপের। আমি পড়াশোনা জানি না বলে প্রথমে বিয়েতে অমত করেছিল, কিন্তু বাবার ভয়ে রাজি হয়ে গেল। এদিকে আমি মনে মনে খুব খুশি হলাম। অন্তত এখান থেকে গেলে একটু শান্তিতে থাকতে পারবো, এই আশা বুকে বেঁধে স্বপ্ন দেখতে থাকি। একসময় বিয়ের দিন চলে এলো। আজ আমার বিয়ে। তেমন আয়োজন করা হয়নি, কারণ আমি তার নিজের মেয়ে নেই।
আমার শ্বশুর খুব ভালো মানুষ, এসব দেখেও কিছু বললেন না। বিয়ে হয়ে যাওয়ার পর আমি নতুন সংসারে চলে এলাম। রাত 12টার দিকে আমাকে বাসর ঘরে তোলা হলো, কিন্তু ফরহাদ কোনোভাবেই ঘরে প্রবেশ করতে রাজি নয়। তার একটাই কথা, বিয়ে করতে বলেছ, করেছি, কোনো অমত করিনি, কিন্তু এখন আমাকে বাধ্য করো না বাসর ঘরে যেতে। আমার কোনো ইচ্ছে নেই ওই ঘরে যাওয়ার। এই কথা আমার শ্বশুর শুনতে পেয়ে তাকে খুব বকা দিয়ে রুমে পাঠালেন। ফরহাদ এলো বটে, কিন্তু মুখে বিরক্তির ছাপ। মনে মনে আমার উপর খুব রেগে আছে, সবকিছুর জন্য আমাকেই দায়ী করছে। দরজা লাগিয়েই আমার সামনে দাঁড়ালো, তারপর আমাকে বলল, ওই খাট থেকে নেমে আয়, তোর সাথে আমার কথা আছে। আমি ওর কথায় চমকে উঠলাম। এমন করে কেন বলছে? আমি ওর কথা মতো নেমে এলাম। এখন ফরহাদের সামনে দাঁড়িয়ে আছি। হঠাৎ আমার গাল টিপে ধরে বলল, আমার বাবাকে বশ করতে পারলেও কিন্তু আমাকে পারবি না, মূর্খ গেজো। তুই কি ভেবেছিস আমি তোকে বিয়ে করে বউ হিসেবে মেনে নেব? কখনো না। আমার মতো ছেলের বউ হওয়ার জন্য কত সুন্দরী সুন্দরী মেয়ে পিছনে পিছনে ঘোরে। তুই তো কিছুই নসি। আরো অনেক কিছু বলছিল। এদিকে আমার গাল জোরে টিপে ধরায় খুব ব্যথা পাচ্ছিলাম। ছাড়ানোর চেষ্টা করেও পারছিলাম না। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, ইচ্ছে করছে তোকে ঘর থেকে লাথি মেরে বের করে দেই, কিন্তু বাবার জন্য পারছি না। এখানে থাকতে হলে তোকে আমার মতো চলতে হবে। আর একটা কথা কান খুলে শুনে রাখ, এসব কথা বাবার কানে যেন না যায়, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এই বলে রাখলাম। তারপর খাট থেকে একটা বালিশ আমার মুখের উপর ছুঁড়ে মেরে বলে, যেখানে মন চায় সেখানে শুয়ে পড়, তবে খাটে ঘুমানোর চেষ্টা একদম করবি না। এই বলে ফরহাদ শুয়ে পড়ল। আমি বালিশটা কুড়িয়ে নিয়ে কান্নায় ভেঙে পড়লাম। হে আল্লাহ, এ কোনো জন্মের শাস্তি দিচ্ছেন আমাকে? নিজের বাড়িতে সৎমা ভাই বোনের অত্যাচার, আর এখানে স্বামীর অত্যাচার। এত দুঃখ কষ্ট সহ্য করার জন্যই কি পাঠিয়েছেন দুনিয়াতে? জন্মের সময় কেন উঠিয়ে নিলেন না আমাকে? করার মতো আঘাত করছিল। ঘরে চোখ বুলিয়ে দেখলাম কোথাও শোয়ার মতো জায়গা আছে কিনা, কিন্তু কোথাও কিছু চোখে পড়ল না। মেঝেতে ঘুমানোর জন্য একটা মাদুরও চাই, সেটাও নেই। তাই টেবিলের কাছে একটা চেয়ার ছিল, সেটাতে বসে রাত কাটিয়ে দিলাম। ঘুম হয়নি আমার। সারারাত ফরহাদের কথাগুলো কলিজায় ফালি ফালি করার মতো আঘাত করছিল। মনে হচ্ছিল এই পৃথিবীতে যত দুঃখ কষ্ট আছে সব আমার জন্যই লেখা আছে, তাই ভোগ করে যাচ্ছি। একসময় সকাল হলো। চারিদিকে পাখির ডাক, শান্ত মৃদু ঠান্ডা বাতাস শরীরটা জুড়িয়ে দিল। জানালার পাশে বসা ছিলাম। তার একটা কপাট খোলা ছিল। রাতে আসার কারণে বাইরের দৃশ্য উপভোগ করতে পারিনি। এখন চোখ পড়তেই বুঝতে পারলাম বাইরের দৃশ্যটা আমাদের ওখান থেকেও খুব সুন্দর। বাড়ির ভিতরে নানান রকমের ফুলের বাগান, চারপাশে বড় বড় গাছ। পরিবেশটা দেখে মনটা জুড়িয়ে গেল। উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর কাপড় বদলে বসে আছি। কিছুক্ষণ পর দরজায় টোকা পড়ল। কোনো পুরুষ কণ্ঠ ফরহাদ নাম ধরে ডাকছে। ফরহাদ তখনও ঘুমাচ্ছে, তাই আমি বাধ্য হয়ে দরজা খুললাম। দরজা খুলতেই দেখি 23-24 বছরের এক যুবক দাঁড়িয়ে আছে। আমাকে দেখে মাথা নিচু করে বলল, গুড মর্নিং ভাবি। ভাইয়া কোথায়? বুঝতে পারলাম এটা আমার দেবর। আমি বললাম, উনি তো ঘুমাচ্ছেন। ছেলেটা বলল, ভাবি, আমার নাম রিফাত আহমেদ। বাবা নাস্তার টেবিলে অপেক্ষা করছেন, তাই ডাকতে এলাম। ভাইজা যখন ঘুমাচ্ছেন, আপনি চলুন আমার সাথে। আমি আর কিছু বললাম না। রিফাতের পিছু পিছু গেলাম নাস্তা করতে। আমার দেবর খুব ভালো, পড়াশোনা ঢাকায় করে। আমাদের বিয়ে উপলক্ষে তাই এসেছিল। আমাকে খুব সম্মান করে। এদিকে দিন দিন ফরহাদ ক্ষিপ্ত হয়ে উঠছে আমার উপর। যখন তখন হাত তোলে আমার গায়ে। আমার শ্বশুর অনেক বোঝানোর চেষ্টা করেন। ফরহাদ বাবার কথা পাত্তা দেয় না। আগে এমন ছিল না। আমাকে বিয়ে করার পর থেকে এমন বেপরোয়া হয়ে গেছে। এর জন্য নিজেকে দায়ী মনে হয়। মাঝে মাঝে এমন বাড়িতে আসে 2-1 সপ্তাহ ছুটি নিয়ে। ঢাকায় পড়াশোনা করার কারণে সব বন্ধু ঢাকায়। এখানে তেমন বন্ধু নেই ওর, তাই বেশিরভাগ সময় বাড়িতে থাকে। রিফাত প্রায় সময় দেখতো আমাকে মারছে ফরহাদ। মাঝে মাঝে ছাড়ানোর জন্য এগিয়ে আসত। বেচারা রিফাত ছাড়াতে এসে ভাইয়ের হাতে মার খেত। আমি অনেকবার বারণ করেছি। রিফাত বলে, ভাবি, চোখের সামনে আপনাকে মারছে, কি করে না গিয়ে থাকি বলুন তো? এভাবে চলতে থাকে প্রায় 2 বছর। একদিন রাতে খুব বৃষ্টি হচ্ছিল। ফরহাদ বাসা ছিল।
পরীক্ষার কারণে ঢাকায় যায়নি। বৃষ্টির কারণে আমার শ্বশুর খাবার খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়লেন। 10টার দিকে ফরহাদ খেয়ে শুয়ে শুয়ে মোবাইল দেখছে। কি দেখছে জানি না, তবে ওর চেহারা দেখে লক্ষণ ভালো মনে হলো না। মনে হচ্ছে খারাপ কিছু দেখছে ফোনে। এমনিতেই তো আমার সাথে কথা বলে না, তাই আমি জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করিনি। নিজে মাদুর পেতে শুয়ে পড়লাম। সারাদিন কাজ করার ফলে শরীর ক্লান্ত লাগছিল, তাই চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছি। ধীরে ধীরে ঘুমের রাজ্যে হারিয়ে যাচ্ছি। হঠাৎ কেউ একজন ঝাঁপিয়ে পড়ল আমার উপর। ব্যাপারটা কি ঘটল বুঝতেই পারলাম না। শুধু এটুকু বুঝতে পেরেছি কেউ আমার সাথে ধস্তাধস্তি করছে। কাঁচা ঘুম ভেঙে যাওয়াতে মন মেজাজ খুব খারাপ ছিল। জোরে ঝাঁপিয়ে পড়ার কারণে বুকে খুব ব্যথা পেয়েছি, খুব যন্ত্রণা হচ্ছে। কিছুক্ষণ সময় লেগে গেল বুঝতে কে এমন করছে। সারা ঘর অন্ধকার ছিল। আমি জোরে ধাক্কা মেরে ফেলে দিয়ে বললাম, কে? ফরহাদ নিজেকে সামলে নিয়ে বলল, আমি। আমার আর বুঝতে বাকি রইল না। ফরহাদ এমন করছে আমার সাথে, কিন্তু কেন? আমাকে বললেই তো পারতো আমি ওর বিবাহিতা স্ত্রী, আমার সবকিছু ওর। তাহলে জোর জবরদস্তি করার কি প্রয়োজন? আর ভাবার সুযোগ পেলাম না। ফরহাদ আবার ঝাঁপিয়ে পড়ল আমার উপর। ওর প্রতিটি স্পর্শ যন্ত্রণাদায়ক মনে হচ্ছিল। সারা রাত পশুর মতো বারবার নিষ্পেষণ করেছে আমাকে। বাধা দিতে চেয়েছিলাম অনেকবার, কিন্তু পেরে উঠিনি। যতবার বাধা দিয়েছি ততবার ওর লোহার মতো হাতের থাপ্পড় খেয়েছি। তাতে আমার ঠোঁট ফেটে গেছে, 2 গালে আঙুলের দাগ স্পষ্টভাবে ফুটে উঠেছে। ভোরের দিকে ছেড়ে দিল। একটা মানুষ নিজের ক্ষুধা নিবারণের জন্য এতটা অমানুষ হতে পারে, তা ওকে দেখে বুঝলাম। নিজের চাহিদার নেশায় এতটাই মগ্ন ছিল যে ও বুঝতেই পারেনি কি করেছে। সকালে অনেক কষ্টে উঠে ফ্রেশ হয়ে নিলাম। সারা বাড়ির কাজ আমাকেই করতে হবে। আমার শ্বশুর আমাকে লক্ষ্য করলেন। আমার মুখ দেখে তিনি বুঝে গেলেন কাল রাতে নিশ্চয়ই আমাকে মেরেছে ফরহাদ। ফরহাদকে ডেকে খুব বকা দিলেন। এই 2 বছরের মাথায় স্বামীর অত্যাচার হোক কিংবা ভালোবাসা হোক, একদিনেই নসিব হয়েছিল। মাসখানেক পর বুঝতে পারলাম আমি গর্ভবতী। ততদিনে রিফাত বাড়িতে চলে এসেছে পরীক্ষা শেষ করে। মনে মনে ভেবে নিলাম রাতে ফরহাদকে বলবো, নিশ্চয়ই ও খুশি হবে। হয়তোবা বাচ্চার জন্য নিজেকে পরিবর্তন করবে। রাতে ফরহাদ খাটে শুয়ে মোবাইল দেখছিল। আমি বললাম, একটা কথা বলার ছিল আপনাকে। ফরহাদ আমার দিকে না তাকিয়ে বলল, কি বলবি? তাড়াতাড়ি বল। এত বাহানার দরকার নেই। আমি ইতস্তত করে বললাম, আমি গর্ভবতী। আপনার বাচ্চার মা হতে চলেছি। কথাটা মুখ থেকে শেষ হতে দিল না। খাট থেকে লাফিয়ে উঠে ফরহাদ বলল, কি বললি? তুই গর্ভবতী? তা কি করে সম্ভব? বিয়ে হওয়ার পর থেকে আমি তোকে ছুঁয়েও দেখিনি। হ্যাঁ, হয়তো একদিন আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে তোর সাথে সঙ্গম করেছি। একদিনের মিলনে কেউ কি গর্ভবতী হয়? এবার আমার চুলের মুঠি ধরে বলল, সত্যি করে বল। কার বাচ্চা পেটে নিয়ে আমার বাচ্চা বলছিস? কার সাথে নষ্টামি করেছিস? বাইরে তো যেতে পারিস না, তাহলে নিশ্চয়ই ঘরে কাউকে ডেকেছিস। সত্যি করে বল, এ বাচ্চার বাপকে? আচ্ছা, এমনটা নয় তো তুই আমার ছোট ভাইয়ের সাথে ফষ্টিনষ্টি করছিস? সারাদিন আমি অফিসে থাকি, বাবা অসুস্থ, সারাদিন রুমে বসে থাকে। বাড়িতে তুই আর আমার ভাই। কোথাও এমনটা না তো ওর সাথে তোর অবৈধ সম্পর্ক আছে? আমার তো মনে হচ্ছে এ বাচ্চার বাপ রিফাত। সত্যি করে বল পোড়ামুখী, কোথায় গিয়ে মুখ পড়েছিস? এই বলে আমাকে খুব মারল। শেষমেশ প্যান্টের বেল্ট খুলে আরো মারল। এদিকে আমি মেঝেতে লুটিয়ে পড়ে আর মেরো না বলে চিৎকার করে যাচ্ছি। আমার চিৎকার শুনে রিফাত এবং বাবা দুজনে ছুটে আসেন, কিন্তু দরজা বন্ধ। বাবা বললেন, দরজা খোল ফরহাদ, তা না হলে ভালো হবে না। আর একটা মার যদি বউয়ের গায়ে পড়ে তাহলে কিন্তু তোর খবর আছে। ভালোই ভালো, দরজা খুলে দে। ফরহাদ গিয়ে দরজা খুলে দিল। ঘরে প্রবেশ করে আমার শ্বশুর ফরহাদকে 2 থাপ্পড় মারলেন। বাবার হাতে মার খেয়ে ফরহাদ রাগে অপমানে ফুঁসতে লাগল। বাবা বললেন, বিয়ের পর থেকে মেয়েটার উপর কম অত্যাচার করিসনি তুই। তারপরও আমি মুখ বুজে দেখে গেছি, কিচ্ছু বলিনি। ভেবেছি হয়তো একদিন ঠিক হয়ে যাবে, কিন্তু না, দিন দিন অত্যাচার বেড়েই চলেছে মেয়েটার উপর। তুই কি মানুষ না জানোয়ার? বাবার কথায় আর চুপ থাকতে পারল না ফরহাদ। সে বলল, বাবা তুমি জানো না ও কি কাণ্ড করেছে? জানি না কার সাথে অবৈধ সম্পর্ক করে গর্ভবতী হয়েছে, কার বাচ্চা পেটে নিয়ে আমার বাচ্চা বলছে।
বিয়ে হয়েছে পর্যন্ত আমি ওর সাথে শারীরিক সম্পর্ক করিনি, আর এখন বলছে ওই বাচ্চার বাপ নাকি আমি। আমার তো মনে হচ্ছে রিফাতের সাথে ওর অবৈধ সম্পর্ক আছে। এই বাচ্চার বাপ রিফাত হবে। ফরহাদের কথায় ঘরের ভেতর বিষণ্ণতা নেমে এলো। কারো মুখে কোনো কথা নেই। রিফাত লজ্জায় মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না। রিফাতের চোখ দিয়ে টপটপ করে অশ্রু গড়িয়ে পড়ছে। আর মনে মনে ভাবছে, ভাইজা এটা কি করে বলতে পারল? ভাবিকে আমি কখনোই খারাপ চোখে দেখিনি। অবৈধ সম্পর্ক তো অনেক দূরের কথা। উনাকে আমি সম্মান দিয়েই এসেছি সবসময়। ভাইয়ার ব্যাপারে উনাকে অনেক বুঝিয়েছি। আর ভাইয়া কিনা আমার নামে এত বড় অপবাদ দিল। সত্যি বলেন প্রবীণরা, যার জন্য করি চুরি সেই বলে চোর। হায়রে দুনিয়া! এদিকে আমি লজ্জায় মাথা উঁচু করতে পারছি না। আমার শ্বশুর পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে, কোনো প্রতিউত্তর করছেন না। বাবা কিছু বলছেন না দেখে ফরহাদ আরও প্রশ্রয় পেয়ে বলল, আমি জানতাম এ মেয়েটা খারাপ, তাই তো বিয়ে হচ্ছে না। সৎমা এমনি ওকে মারত না, খারাপ দেখেই মার খেত। জানি না বিয়ের আগে কতজনের সাথে মেলামেশা করেছে, তার কোনো পাত্তা নেই। এমন মেয়েকে ঘোল ঢেলে মাথা কামিয়ে বের করে দেওয়া উচিত। এবার আমি আর চুপ থাকতে পারলাম না। উঠে এসে কষে একটা থাপ্পড় মারলাম ফরহাদের গালে। তারপর বললাম, এতক্ষণ ধরে শুনে যাচ্ছি একটার পর একটা অপবাদ দিয়েই যাচ্ছেন। কেন? আমি কি মানুষ নই? আমার শরীরে কি রক্তমাংস নেই? সেদিন রাতে কুকুরের মতো ঝাঁপিয়ে পড়ে আমার এই শরীরটাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছেন। পশুর মতো আচরণ করেছেন সারা রাত। বাধা দেওয়াতে থাপ্পড় মেরে রক্তাক্ত করেছেন আমাকে। এত তাড়াতাড়ি ভুলে গেলেন মাসখানেক আগের কথা? আমার এই পরিস্থিতি দেখে বাবা আপনাকে খুব বকেছিলেন, মনে নেই? আমার শ্বশুরের মনে পড়ে গেল সব কথা। আমি আরও বললাম, আপনার লজ্জা করে না নিজের সন্তানকে অন্যের সন্তান বলে চালাতে? যে ভাইয়ের উপর দোষ চাপাচ্ছেন সে আপনার মতো পশু নয়। মানুষকে কিভাবে সম্মান দিতে হয় অন্তত সেটা জানে সে, যেটা আপনি জানেন না। এতদিন সব অত্যাচার মুখ বুজে সহ্য করেছি, কোনো প্রতিউত্তর করিনি। এখন আপনি আমার নিষ্পাপ বাচ্চাটাকেও ছাড়ছেন না। আমার কথা পুরোপুরি শেষ হলো না। তার আগেই আমার শ্বশুর বললেন, বৌমা চুপ হয়ে যাও। তারপর ফরহাদকে বললেন, তুই বল কি চাস? ফরহাদ বলল, ওর সাথে সংসার করতে পারব না, ওকে ডিভোর্স দিতে চাই। বাবা বললেন, ঠিক আছে তাই হোক। বাবা আর ফরহাদের কথা শুনে আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম। কি বলছে এরা? আমাকে ডিভোর্স দিলে আমি যাব কোথায়? বাবার বাড়িতে যেতে পারব না। সৎমা আমাকে ঘরে জায়গা দেবে না। কিছুই বুঝতে পারছি না। বাবা রিফাতকে বললেন, তুই আমার সাথে আয়। এই বলে বাবা আর রিফাত আমার খালার বাড়ি গেলেন। সেখানে তাদের মধ্যে কি কথা হয়েছে আমি জানি না। 2 দিন পর ফরহাদ আমাকে ডিভোর্স দিল। বাবা আমাকে বললেন, তোকে আমি ছেলের বউ বানিয়ে নিয়ে আসিনি, নিজের মেয়ে করেই এনেছি। আমাকে বাবা ডাকিস। সব বাবাই মেয়েদের ভালো চায়। ফরহাদ তোকে ডিভোর্স দিয়েছে, তাতে দুঃখ করিস না। তোর জন্য ভালো কিছু লিখে রেখেছেন আল্লাহ। অপেক্ষা কর। আজ থেকে তোর খালার বাড়িতে থাকবি, যতদিন না তোর ডেলিভারি হচ্ছে। ফরহাদ অস্বীকার করেছে এটা ওর সন্তান না, এটা রিফাতের সন্তান। তাই আজ থেকে এর দায়িত্ব রিফাত নেবে। বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পর আমরা রিফাতের সাথে তোর বিয়ে দেব। বাবা রিফাতের দিকে তাকিয়ে বললেন, তো কোনো আপত্তি আছে? রিফাত আমার দিকে তাকিয়ে বলল, দোষ না করেও যখন দোষী হয়েছি তাতে আমার কোনো আপত্তি নেই। আমি রাজি আছি আপনাদের কথায়। আমি অবাক হয়ে রিফাতের দিকে তাকিয়ে আছি। কি বলছে? সামনে ওর উজ্জ্বল ভবিষ্যৎ, আমার জন্য কেন নষ্ট করবে? আমি চুপ করে থাকতে পারলাম না। আমি বললাম, বাবা আপনি আমাকে যা বলবেন আমি তা শুনতে রাজি, কিন্তু এই বিয়ে মানতে রাজি নই। আমার জন্য রিফাতের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাক আমি চাই না। তাই বাবা আপনার কথা ফিরিয়ে নিন। আমার কথায় সবাই অবাক হলেও কিন্তু তাদের কথা নড়ল না। বাচ্চা ডেলিভারি হওয়ার পর রিফাতের সাথে আমার বিয়ে হবে। রিফাত বলল, আমি ওর সাথে একা কথা বলতে চাই। এই কথা শুনে সবাই উঠে চলে গেল। এখন শুধু রিফাত আর আমি বসে আছি একা ঘরে। রিফাত উঠে এসে আমার পাশে বসল। কিছুক্ষণ নীরবতা থেকে বলল, আমি জানি ভাইয়াকে তুমি অনেক ভালোবাসো, তাই আমাকে বিয়ে করতে চাইছ না। যে বাচ্চাটা ভাইয়ার সেটা এখন আমার বাচ্চা হয়ে গেছে, তাই আমি বাধ্য হয়েই তোমাকে বিয়ে করতে চাইছি না, বরং আমি সানন্দে তোমাকে বিয়ে করতে চাই। আমার কোনো আফসোস নেই।
বরং গর্ব হচ্ছে যে তোমাকে একটা নতুন জীবন দিতে পারবো। সুখে শান্তিতে এক মুঠো ভাত তোমার মুখে তুলে দিতে পারবো। আর আমার বাচ্চা, আমরা দুজনে মিলে ওকে মানুষ করব। ওর কথা ভেবেও যদি হয় তাহলে বিয়েতে রাজি হয়ে যাও। রিফাতের কথা শুনে আমার চোখ দিয়ে জল পড়ছে। আমি বললাম, এটা কি করে সম্ভব? আমি তো পড়াশোনা জানি না, তুমি স্নাতকোত্তর সম্পন্ন করেছ, চাকরির জন্য আবেদন করেছ। ইনশাআল্লাহ ভালো চাকরি পেয়ে যাবে। আমার থেকেও ভালো মেয়ে পাবে তুমি। আমাকে বিয়ে করে তোমার জীবনটা নষ্ট করো না। রিফাত বলল, কে বলেছে আমি আমার জীবন নষ্ট করছি? আমি তো মনে করি তোমাকে পেলে আমি স্বর্গ হাতে পাব। তোমার মতো খাঁটি মনের মানুষ এই পৃথিবীতে আছে কিনা জানি না। জানি না ভাইয়ার কেন চোখে পড়ল না তুমি। আমি স্বেচ্ছায় এবং ইচ্ছায় তোমাকে বিয়ে করছি। তারপর রিফাত আমার হাতটা ধরে বলল, এই তোমার হাত ধরে ধরেছি, কখনো ছাড়ব না, কথা দিলাম। তারপর আমার চোখের পানি মুছে দিল। দেখতে দেখতে ডেলিভারির সময় চলে এলো। আমার ফুটফুটে একটা ছেলে হলো। সবাই খুশি। ফরহাদ তখনও নিজের বাচ্চা বলে পরিচয় দিতে চায় না, তাই আমার শ্বশুর রিফাতের সাথে আমার বিয়ে দিলেন। এতদিনে রিফাতের চাকরিও হয়ে গেছে, ভালো মাইনের বেতন। বিয়ের পর সে চাকরিতে যোগ দেয়, তাই আমাদের বাসর হয়নি। আমি বাচ্চা হওয়ার কারণে অসুস্থ ছিলাম। প্রায় 2 মাস পর ছুটি নিয়ে রিফাত বাড়িতে আসল। আজ আমাদের বাসর রাত, কিন্তু ঘর সাজানোর জন্য কেউ নেই। রিফাত নিজেই পুরো ঘর সাজাল। আজ আমি নিজে সেজেছি রিফাতের জন্য।